সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। স্বাগত জানাচ্ছি অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমরা কথা বলছি চোখ নিয়ে। চোখ আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ আমাদের দেখবার যন্ত্র, চোখ আমাদের অনুভূতির ভাষা। চোখ নিয়ে আমাদের রোমান্টিসিজম, আমাদের কবিতা, আমাদের গানের কোনো শেষ নেই। আমাদের অনেক কিছু, অনেক আবেগ জড়িত আছে চোখ নিয়ে, কিন্তু চোখও যে অসুস্থ হয় এটি হয়তো আমরা সবসময় ভাবি না। আর তাই আধুনিক জীবনযাত্রায় নানান রকমের জীবন অভ্যাসের কারণে আমাদের চোখ প্রতিদিনই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু আমরা সবসময় হয়তো সেই জিনিসটা নিয়ে খুব একটা ভাবছিও না। আমাদের আপনাদের সকলের সচেতনতা বৃদ্ধির জন্যই আমাদের এই অনুষ্ঠানগুলির আয়োজন করা, এবং বরাবরের মতোই আমাদের আজকের অনুষ্ঠানেও একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথির সাথে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার ইনামুর রহমান চৌধুরী। তিনি একজন পেডিয়াট্রিক আই স্পেশালিস্ট এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছেন অ্যারিস্টো আই হসপিটাল, ঢাকায়। তিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, আপনাকেও অনেক ধন্যবাদ এবং আরটিভি কর্তৃপক্ষের ধন্যবাদ, আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শক শ্রোতাকে, তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি প্রথমেই সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে আপনাকে আমরা যেভাবে পরিচয় করে দিয়েছি যে আপনি একজন পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট, হয়তো আমাদের অনেক দর্শকের কাছে এই শব্দটি নতুন, অপরিচিত। পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট আসলে কি বা কারা পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট, এবং তাদের কাজের ধরন, কাজের স্কোপটা কোথায়? এটা হলো শিশু চক্ষু রোগ সম্বন্ধে যে এই সাবজেক্টে আলোচনা করা হয়, সেটা হলো পেডিয়াট্রিক অপথলমোলজি। ওকে, শিশু মানে বাচ্চাদের চোখের অসুখ। আমরা 18 বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয়, পেডিয়াট্রিক অপথলমোলজি ধরা হয়। এই সাধারণত ছোট যারা এদের যে সমস্যাগুলো হয়, চোখ তো খুব সংবেদনশীল, শিশুদের চোখ আরও বেশি সংবেদনশীল থাকে। বড় হওয়ার সাথে সাথে সংবেদনশীলতা আস্তে আস্তে কমে যায়। কাজেই শিশুর সংবেদনশীলতা যেহেতু বেশি, কাজেই এই শিশু চক্ষু রোগ চিকিৎসক আরও বেশি হওয়া প্রয়োজন আমাদের বাংলাদেশে। আর বাংলাদেশে সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশে এই 40% হলো শিশু। লেটেস্ট কনসেশন অনুযায়ী এই 7.8 কোটি মানুষ বাংলাদেশে, 40% মানুষ হলো শিশু। সেই অনুযায়ী আমাদের এই শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ আর বেশি হওয়া উচিত। আচ্ছা, মানে এই বিষয়ে যে শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ, এখন বিশেষজ্ঞ আমার মনে হয় যে বাংলাদেশে যে পরিমাণ শিশু আছে সেই তুলনায় অনেক কম, বিশেষ করে ঢাকার বাইরে তো নিশ্চয়ই নাই, টোটাল 20 জনের মতো। আচ্ছা, তো এই যে শিশুদের সাধারণত বাংলাদেশে কি কি ধরনের চোখের অসুখ হয়? আচ্ছা, শিশুদের অনেক ধরনের অসুখ হয়। আমরা প্রথমে যেটা বলবো সেটা হলো অপথ্যালমিয়া নিউনেটারাম। এটাকে আমরা বলি শিশুর প্রথম জন্মের পর 28 দিন পর্যন্ত যে বিশেষ রোগগুলো হয় সেগুলোকে বলি অপথ্যালমিয়া নিউনেটারাম। এর মাঝে 4টা বিশেষ করে ইম্পর্টেন্ট বেশি। একটা হলো ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, এটা সাধারণত স্টেফিলোকোকাস অরিয়াস, স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া এবং মোরাক্সিলা অ্যারিজিনোসা 3 ধরনের জীবাণু দেওয়া হয়। তখন চোখে মিউকোপুরুলেন্ট ডিসচার্জ হয়। মিউকোপুরুলেন্ট ডিসচার্জ মানে বাংলায় যদি বলি সেটা হলো পেঁচুটি হয়। পেঁচুটি হয়, চোখ বন্ধ হয়ে থাকে পেঁচুটির জন্য, এটা একটা। দ্বিতীয় হলো ভাইরাল কনজাংটিভাইটিস। ভাইরাল কনজাংটিভাইটিসে এক চোখে সাধারণত হয় এবং চোখে পানি পড়তে থাকে, চোখে ফরেন বডি সেন্সেশন হয়। আর 3 নাম্বার হচ্ছে পুরুলেন্ট ডিসচার্জ হয়। মানে পুরুলেন্ট ডিসচার্জ মিনস পুজ তৈরি হয় চোখে, এবং এটা সাধারণত গণকোক্কাল কনজাংটিভাইটিস বলি আমরা। গণকোক্কাল কনজাংটিভাইটিস এবং ক্লেমাইডিয়াল কনজাংটিভাইটিস। ক্লেমাইডিয়াল কনজাংটিভাইটিস বাংলাদেশে কম হয়, এটা মিডল ইস্টে বেশি হয়। আমরা গণকোক্কাল কনজাংটিভাইটিসের উপরেই জোর দেই বেশি। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। অপথ্যালমিক নিউনেটারাম, এটা অপথ্যালমিয়া নিউনেটারাম, এই বিষয়টা সম্পর্কে একটু যদি বলতেন। অপথ্যালমিয়া শিশু জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত যে চোখে রোগ হয় সেটাকে আমরা বলি অপথ্যালমিয়া নিউনেটারাম। আচ্ছা, 28 দিন পর্যন্ত সাধারণত ব্যাকটেরিয়াল হয়, ভাইরাল হয়, ক্লেমাইডিয়াল হয়, তারপর গণকোক্কাল হয়, এবং কেমিক্যালও হয় কিছু। যারা ওভার কশাস গার্জিয়ান তারা অনেক সময় সিলভার নাইট্রেট দিয়ে দেয় যেন ইনফেকশন না হয়, তখন আবার কনজেন্টেবল রিয়েকশন হয় এই কেমিক্যাল। কাজে আমরা 5 ধরনের
অপথ্যালমিয়া নিউরোটেরাম আছে, কেমিক্যাল, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ক্লেমাইডিয়াল, গনোকক্কাল। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটা জিনিস আপনি যেটা বললেন শিশুদের যে জন্মগতভাবে চোখের যে নেত্রনালী আছে সেটা বন্ধ হয়ে যাওয়ার যে বিষয়টা, তো এটা আসলে অনেক কি এবং শিশুর কেন চোখ হয়? দিয়ে সবসময় পানি পড়তে থাকে, ধরেন 1 বছর 2 বছর যাবৎ চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমরা এটার যেটা পরীক্ষা যেটা দেখা যায়, চোখে ডেভেলপমেন্ট যখন হয় তখন এই নেজোল্যাক্রিমাল ডাক্টটা অবস্ট্রাকশন থাকে। জি, নেজোল্যাক্রিমাল ডাক্টটা যখন অবস্ট্রাকশন থাকে তখনই চোখ দিয়ে পানি পড়ে। তো সেই জন্য আমরা সাধারণত এক ধরনের মেসেজ দিই, হাইড্রোস্ট্যাটিক মেসেজ, আচ্ছা, a gentle massage in right sac area or left sac area 4 times daily. In every time at least 10 strokes should give. উপর থেকে নিচে 10 বার দিতে হবে। দেওয়ার ফলে ওই পটটা খুলে যায়, তখন চোখে পানি পড়া বন্ধ হয়ে যায়। আর এতেও যদি ভালো কাজ না হয় তখন আমরা আমরা অপারেশনের মতো একটা করতে হয়, একটা ছোটো ছিদ্র দিয়ে আমরা এটা প্রবিং বলি, প্রবিং আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করতে হয়। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। জন্মগত চোখের ছানি, বাচ্চাদের জন্মগতভাবেই চোখে ছানি নিয়ে জন্মাতে পারে, এই বিষয়টি সম্পর্কে যদি আমাদের একটু অনেক সচেতন করেন। বাচ্চা এই জন্মের পর থেকেই চোখের ছানি নিয়ে জন্মায়, এটা খুব রেয়ার। তবু জন্ম যদি হয় চোখের ছানি নিয়ে, তখন স্বাভাবিকভাবেই সে দেখতে পায় না, তখন আমরা এটার একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি। আচ্ছা, আমরা যেটা করি সেটা হচ্ছে, তখন তো লেন্সের মধ্যে যে নিউক্লিয়াস সেটা ডেভেলপ করে না, যার জন্য আমরা ফেকো সার্জারি করতে পারি না। আমরা জাস্ট ইনসিশন দিয়ে ঢুকে আমরা ইরিগেশন অ্যান্ড অ্যাসপিরেশন করি। ইরিগেশন অ্যাসপিরেশন করে চোখের ভিতরের যে লেন্সটা যখন শুধু কর্টিক্যাল ম্যাটারগুলো বের করে নিয়ে আসি, তো যদি তার বয়স 2 এর নিচে থাকে তাহলে আমরা লেন্স দিই না। 2 বছর যখন হবে তখন আমরা চোখের ভিতরে লেন্স দিয়ে দিই। এতে কি স্যার মানে এত ছোট, মানে সাধারণত মানুষের একটা প্রশ্ন থাকে যে এত ছোট বাচ্চার অপারেশন কি করা যাবে কিনা? করতে হবে। আচ্ছা, যখন প্রয়োজন হবে তখন তো প্রয়োজন করতেই হবে, করতে হবে। এবং বাচ্চাদের অপারেশনের জন্য সেইভাবেই ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করা আছে। শিশুদের জন্য আলাদা আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট। অ্যারিস্টো আই হসপিটালে তো অনেক এই ভালো ব্যবস্থা আছে ওখানে। আচ্ছা, খুব সুন্দর ব্যবস্থা আছে ওকে অপারেশনের। স্যার, 18 বছরের যে নিচের যে বাচ্চা, তাদের সাধারণত দেখা যায় এক ধরনের দৃষ্টি স্বল্পতা বা ক্ষীণ দৃষ্টি দেখা দেয়, তারা ভারী ভারী চশমা পরে আজকাল, এগুলোর কেন হয়? আচ্ছা, এটা সাধারণত 3টা রোগের কারণে এই দৃষ্টি স্বল্পতা হয়। একটাকে বলি আমরা মায়োপিয়া, একটাকে বলি হাইপারমেট্রোপিয়া, আরেকটাকে বলি অ্যাস্টিগমেটিজম। জি, এখন মায়োপিয়ার ডেফিনেশন যদি দেই, সেটা হলো when parallel rays of light coming from infinity passing through different reflective media makes a focus in front of retina is called myopia. তো রেটিনাতে পড়তে হবে। নর্মালি যদি আমরা চোখে দেখতে চাই, তাহলে আলোক রশ্মিটা, প্যারালাল আলোক রশ্মিগুলো, সমান্তরাল আলোক রশ্মি চোখের মধ্যে গিয়ে রেটিনাতে গিয়ে পড়তে হবে। চোখের মধ্যে যেতে হলে 4টা স্বচ্ছ মিডিয়ার ভিতর দিয়ে যেতে হয়। প্রথম স্বচ্ছ মিডিয়াটা হলো কর্নিয়া, দ্বিতীয় স্বচ্ছ মিডিয়াটা হলো অ্যাকুয়াস হিউমার, তৃতীয় স্বচ্ছ মিডিয়াটা হলো আপনার লেন্স, চতুর্থ স্বচ্ছ মিডিয়া হলো ভিট্রাস হিউমার। এটা ভেদ করে রেটিনাতে গিয়ে পড়ে। রেটিনাতে পড়ার পরে এই ভিজুয়াল ইম্পালস সেটা অপটিক নার্ভ দিয়ে ব্রেইনে চলে যায়। এটাকে আমরা বলি ভিজুয়াল পাথওয়ে। ব্রেইনে গেলে তখন আমরা দেখতে পাই। এখন ভিজুয়াল পাথওয়েটা আমরা প্রত্যেক ছাত্রদেরকে জিজ্ঞেস করি, ভিজুয়াল পাথওয়েটা অবশ্যই জানতে হবে। চোখে যদি আসে, হ্যাঁ। তখন এই ভিজুয়াল পাথওয়েটা একদম কন্টিনিউয়াস থাকতে হবে, চোখের সামনে ভাসাতে হবে। এবং ভিজুয়াল পাথওয়ের কোনো একটা জায়গায় যদি ডিস্টার্ব হয়, জি। তখনই সে কম দেখে। এখন ধরেন ওই প্রশ্নটা যিনি কী ছিল, যে 18 বছরের নিচে যে বাচ্চা, 18 বছর নিচে। আচ্ছা, এখন এই কোনো প্যারালাল রেজ অফ লাইট এসে রেটিনাতে পড়লো না, রেটিনার সামনে পড়লো, তখন সেটাকে আমরা বলি মায়োপিয়া। আচ্ছা, তাহলে কি হতে হবে? চোখের কোটরটা বড় হতে হবে। চোখের কোটরটা বড় হলে রেটিনা, এই ফোকাসটা রেটিনার সামনে পড়ে। ওইটার সামনে আর চোখের কোটরটা যদি ছোট হয়, তাহলে ওই আলোক রশ্মিগুলা, মানে প্যারালাল রেজ অফ লাইট যেগুলো আসে, সেগুলা চোখের পিছনে পড়ে। তাহলে সেটা হলো আরেকটা রোগ, সেটা হলো হাইপারমেট্রোপিয়া। তো চোখের সামনে যদি পড়ে, মায়োপিয়া যদি হয়, তাহলে আমরা অবতল লেন্স দিই, কনকেভ লেন্স দিই চোখের সামনে চশমা দিয়ে, তখন সে ভালো দেখতে পারে। আবার ওই যখন সমান্তরাল আলোক রশ্মিগুলো চোখের পিছনে পড়ে, তখন আমরা উত্তল লেন্স দিই, তখন সে ভালো দেখতে পারে। এখন আবার একটা কাজ আছে,
অনেক সময় আলোক রশ্মি এই এই চোখের রেটিনাতে কিছু কিছু আলোক রশ্মি রেটিনাতে পড়ে, কিছু কিছু আলোক রশ্মি রেটিনার সামনে পড়ে, তখন আমরা সেটাকে বলি মায়োপিক অ্যাস্টিগমেটিজম। আবার অনেক সময় হয় কি, কিছু কিছু আলোক রশ্মি রেটিনাতে পড়লো, কিছু কিছু আলোক রশ্মি রেটিনার পিছনে পড়লো, সেটাকে আমরা বলি হাইপারমেট্রোপিক অ্যাস্টিগমেটিজম। তখন আমরা আবার আরেকটা হতে পারে, একটাও ইয়েতে পড়লো না, রেটিনাতে পড়লো না, কিছু কিছু আলোক রশ্মি রেটিনার সামনে পড়লো, কিছু কিছু আলোক রশ্মি রেটিনার পিছনে পড়লো, সেটাকে আমরা বলি মিক্সড অ্যাস্টিগমেটিজম। তাহলে অ্যাস্টিগমেটিজমের ভাগ হলো তিনটা: মায়োপিক অ্যাস্টিগমেটিজম, হাইপারমেট্রোপিক অ্যাস্টিগমেটিজম, মিক্সড অ্যাস্টিগমেটিজম। তো মায়োপিয়ার চিকিৎসা হচ্ছে কনকেভ লেন্স দিতে হয়, হাইপারমেট্রোপিয়ার চিকিৎসা হচ্ছে কনভেক্স লেন্স দিতে হয়। আর যদি এই অ্যাস্টিগমেটিজম হয়, মায়োপিক অ্যাস্টিগমেটিজম হলে সিলিন্ড্রিক্যাল লেন্স দিতে হয়, এটা কি কনকেভ সিলিন্ড্রিক্যাল লেন্স দিতে হয়। আর হাইপারমেট্রোপিক অ্যাস্টিগমেটিজম হলে কনভেক্স সিলিন্ড্রিক্যাল লেন্স দিতে হয়। আর মিক্সড অ্যাস্টিগমেটিজমের সমস্যা কনকেভ কনভেক্স লেন্স দিতে হয়। আচ্ছা, মানে তখন সমস্যা, তখন মানে দুই রকমের সমস্যাকে অ্যাডজাস্ট করে কাজ করতে হয়। সেক্ষেত্রে কি লেন্স নির্বাচন করা একটু জটিল হয়? জটিল হয় একটু, তা তো হয় এখন। আবার কন্ট্যাক্ট লেন্স দিলে আরও বেশি ভালো হয়ে যায়। আচ্ছা, মানে সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্সটা বেশি ভালো কাজ করে। ওকে, তো এই যে ধানমন্ডি অ্যারিস্টো আই হসপিটালে আপনি এখানে কাজ করছেন, দীর্ঘ সময় আপনি গভর্নমেন্ট হসপিটালে ছিলেন, এখন এখানে কাজ করছেন। এখানে নিশ্চয়ই কিছু সুযোগ সুবিধা, যেটা স্টেট অফ আর্ট সুযোগ সুবিধা পাচ্ছেন বা আছে। শিশু রোগের ক্ষেত্রে আধুনিক কী কী চিকিৎসা এখানে হচ্ছে? এখানে অনেক এই শিশু রোগের ক্ষেত্রে অনেক আধুনিক চিকিৎসা আছে। যেমন ধরেন, একটা বাচ্চা এমন হয় চোখের পিছনে পানি জমে, জি, চোখের পিছনে পানি জমে, তখন আমরা এটা তো আমরা অপথলমোস্কোপ দিয়ে দেখি, কিন্তু কনফার্ম করতে পারি না। জি, কিন্তু আমরা কনফার্ম করতে হলে ওসিটি নামে একটা ইনভেস্টিগেশন আছে, সেটা করতে হয়। আমাদের অ্যারিস্টো আই হসপিটালে ওসিটিটা খুবই ভালো, এবং প্রথমেই দেখা যায় যে চোখের পিছনে পানি জমছে, তখন আমরা স্বাভাবিকভাবে সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকি। করতে পারেন। তারপরে ওসিটি, কালার ফান্ডাস ফটোগ্রাফি, ওখানে খুব ভালো কালার ফান্ডাস ফটোগ্রাফি আছে। তারপর এই ধরনের যত যন্ত্রপাতি আছে, উন্নত মানের যন্ত্রপাতি, সব অ্যারিস্টো আই হসপিটালে আনা হয়েছে, যার জন্যই আমি ওখানে যেতে ইন্টারেস্টেড ছিলাম এবং গেছি ওখানে। থ্যাংক ইউ স্যার। আমরা একটু ছোট একটা বিরতি নিব। প্রিয় দর্শক, নিশ্চিত ছোট্ট একটা বিরতির পরে আমরা ফিরে আসবো আবার এই আলোচনায়। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে চোখ নিয়ে কথা বলবার জন্য, বিশেষত শিশুদের চোখ নিয়ে কথা বলবার জন্য উপস্থিত আছেন স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি অধ্যাপক ডাক্তার এনামুর রহমান চৌধুরী। তিনি একজন পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট এবং কনসালটেন্ট অ্যারিস্টো আই হসপিটাল। স্যার দীর্ঘদিন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছিলাম বাংলাদেশের শিশুদের চক্ষু রোগ এবং তার বিভিন্ন সমস্যা নিয়ে এবং তার চিকিৎসা নিয়ে। তো আমরা যে কথাটা বলছিলাম স্যার, যে আধুনিক শিশুদের চোখে আধুনিক চিকিৎসাগুলো, দৃষ্টি স্বল্পতার এখন কিন্তু এটা খুব বাড়ছে। আমাদের বাচ্চারা ডিভাইসে আসক্তই বলা যায়, দীর্ঘ সময় তারা এক ধরনের ডিভাইস নিয়ে বসে আছে। তারা তাদের এন্টারটেইনমেন্ট, তাদের শিক্ষা, অনেক কিছুই এখন ডিভাইস নির্ভর। তো এই যে ডিভাইসগুলো শিশুদের চোখকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে? আচ্ছা, ডিভাইসটা যেটা প্রথমত ক্ষতিগ্রস্ত করছে, এটাকে আমরা এখন বলি কম্পিউটার সিনড্রোম। জি, কম্পিউটার সিনড্রোম, সেটা আমরা সাধারণত চোখে 4 সেকেন্ডে একবার ব্লিঙ্ক করি। জি, আমরা এই নর্মালি 4 সেকেন্ডে একবার ব্লিঙ্ক করি, কিন্তু আমরা যখন কম্পিউটারের সামনে বসি, এমনও হয় আধা ঘন্টা চলে যায় আমরা ব্লিঙ্ক করতে পারি না, এখন স্টার। ব্লিঙ্কের প্রধান কারণ হচ্ছে, ব্লিঙ্ক করার সাথে সাথে চোখের পাশে এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে চোখে পানি আসে, ল্যাক্রিমাল পানি আসে, সেই পানিটা চোখটাকে ভিজিয়ে রাখে। কিন্তু ব্লিঙ্ক না করার জন্য চোখটা তখন এই ওপেন থাকে, চোখের পানিটা ইভাপোরেশনের মাধ্যমে উড়ে যায়, তখন চোখটা ড্রাই হয়ে যায়। তখন আমরা স্বাভাবিকভাবেই, যেহেতু আমরা একটা ওই জিনিসের দিকে মনোনিবেশ করতেছি, স্বাভাবিকভাবেই এই চোখের যে নার্ভ, সেটা ব্রেনকে বলে তুমি আমাকে পানি দাও, কিন্তু আমি পানি দিতে পারতেছি না। তখন আস্তে আস্তে এই চোখে ড্রাই আই হয় এবং চোখে মাথা ব্যথা করে
এবং এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তখন। এবং এক ধরনের স্ট্রেন এক ধরনের স্ট্রেইন পড়ে, পড়ে। চোখের মধ্যে স্ট্রেইন পড়ে, আলটিমেটলি চোখে অনেক ক্ষতি হয়। তো এখান থেকে প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায় হলো প্রতি 4 সেকেন্ড, প্রতি আধা ঘন্টা পর পর চোখটা 5 মিনিট বন্ধ রাখা। এটা ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যাল, আমরা যদি ওই চিকিৎসা দিই তাহলে আমরা আমাদের এই কিছু টিআরআই ড্রপ আছে, টিআরআই ড্রপ আমরা দিয়ে থাকি সাধারণত। অনেক ধন্যবাদ স্যার ট্রাইলিফ আই আপনাকে। ড্রপ আছে, সিস্টিআর আই ড্রপ আছে, তারপর আপনার এই আই ড্রপগুলা আমরা কম্পিউটারে বসার আগে আমরা দিতে দিয়ে বলি, দিতে পারি, হ্যাঁ। তখন আল্লাহ অনেকটা সেফ হয়। সেফ হয়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের জন্যই, এবং আপনারা আমাদের এই অনুষ্ঠানে যারা আপনারা দেখছেন তারা আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারেন। স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করলে আপনারা আমাদেরকে প্রশ্নটি করতে পারবেন। আমরা এখন একটু কথা বলবো স্যার আপনার সাথে শিশুর অলস চোখ, ফ্যাটিগ আই সিনড্রোম, সেটা নিয়ে একটু জানতে চাচ্ছি। অলস চোখ হলো অ্যামব্লায়োপিয়া আমরা বলি। জি। যদি এটা এই একটা চোখ ফর্ম ভিশন যদি না না পায়, তখন সেটা অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করে, অলস চোখ হয়ে যায়। আরেক চোখ দিয়ে তখন দেখে, এই অলস চোখে সে তখন দেখতে পায় না, কম দেখে। তো আমরা এই অ্যামব্লায়োপিয়ার চিকিৎসার জন্য যেটা করি সেটা হলো ভালো চোখটাকে আমরা প্যাচিং করে দেই, বন্ধ করে দিই। দিনে তিন ঘন্টা থেকে 4 ঘন্টা বন্ধ করে দিই এবং অলস চোখ দিয়ে আমরা কাজ করতে বলি। অলস চোখটা তখন আস্তে আস্তে কর্মক্ষমতা ফিরে পায়। এটাই হলো। কিন্তু শিশুর এটা যদি 12 বছরের পর হয়ে যায় তখন আর অলস চোখ ভালো হয় না। 12 বছরের আগেই এটা অলস চোখটা মানে করতে হবে, ডায়াগনোসিস করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা স্যার, এই একটা শিশুর যে অলস চোখ বা অ্যামব্লোপিয়া হয়েছে, এটা আমরা কীভাবে বুঝতে পারবো? এটা ওই রুটিন পরীক্ষা করতে হবে বাচ্চাদের। হ্যাঁ। বাচ্চাদের স্কুলে যখন যায় তখন বাচ্চাদের চক্ষু পরীক্ষা অবশ্যই করা জরুরি। কারণ বাচ্চাদের এক চোখে যদি কম দেখে বা 2 চোখে যদি কম দেখে, বাচ্চারা সত্যি কথা বলতে কি কম দেখলে হয় কি, বাচ্চাদের এই অমনোযোগী হয়ে যায়, হ্যাঁ। ক্লাসটাকে ফলো করতে পারে না, অমনোযোগী হয়, তার মেধা শক্তি কমে যায়, ধী শক্তি কমে যায়, সে হতাশাগ্রস্ত হয়ে যায়। কাজে এই হতাশার থেকে মুক্ত হওয়ার জন্য এই রেগুলারলি বাচ্চাদের চোখে চেক আপ করা জরুরি। অভিভাবকের এটা উচিত। এটা কতদিন পর পর? এটা অন্তত 6 মাস পর পর করা উচিত। 6 মাস পর 6 মাস পর পর করা যে উচিত। একজন আই স্পেশালিস্টের কাছে নিয়ে স্পেশালিস্টের গিয়ে কাছে বাচ্চাদের চোখের পরীক্ষাটা করা উচিত, তার দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা। দৃষ্টিশক্তি বিভিন্ন, আমরা তো দৃষ্টিশক্তির বিভিন্ন পরীক্ষা করি, দূরের দৃষ্টি, কাছের দৃষ্টি, কালার দৃষ্টি, এই পরীক্ষাগুলো করতে হয়। তারপর অকুলার মোটিলিটি করতে হয়, এই চোখের ভিতরে যে ফান্ডাসটা সেটা দেখতে হয়। ফান্ডাসটা, বিশেষ করে ফান্ডাস মানে আমরা এই চোখের রেটিনাটা ভালো করে দেখি যে রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা। রেটিনাতে যদি সমস্যা না থাকে ভালো, আর রেটিনাতে সমস্যা না থাকলে খারাপ। এবং রেটিনার সমস্যাটা জাজ করতে হলে আমরা অপথলমোস্কোপ দিয়ে দেখি, কিন্তু এটার প্রমাণ কি? প্রমাণ হলো আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি করি। আচ্ছা। আমাদের অ্যারিস্টো আই হসপিটালে কালার ফান্ডাস ফটোগ্রাফি আছে, খুব সুন্দর। আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি করলে আমরা বোঝা যায় যে রেটিনাটা ঠিক আছে কিনা। আচ্ছা। তো শিশুদের যে চোখের মণি কখনো কখনো সাদা হয়ে যায়, এটার কারণ কি? শিশুদের চোখের মণি সাধারণত 5টা কারণে সাদা হয়। প্রথমত হলো কনজেনিটাল ক্যাটারেক্ট, যেটা আগেই বললাম, জন্মগত যদি ছানি পড়ে। দ্বিতীয়ত রেটিনোব্লাস্টোমা, একটা রোগ আছে চোখের মধ্যে। এই রেটিনোব্লাস্টোমাটা হলো চোখে এক ধরনের ক্যান্সার, রেটিনোব্লাস্টোমা। এটা প্রথমে মনে হয় ছানি, কিন্তু আসলে এটা ছানি না, পরে দেখা যায় এটা ক্যান্সার। আচ্ছা। তো প্রথমত আমি 5টা নাম বলি। 1 নাম্বার হলো আপনার এই কনজেনিটাল ক্যাটারেক্ট, রেটিনোব্লাস্টোমা, কোটস ডিজিজ, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, আরেকটা হলো এই পারসিস্টেন্ট হাইপারপ্লাস্টিক প্রাইমারি ভিট্রিয়াস। এখন জন্মগতভাবে একটা ছোট বাচ্চা অপরিণত ওই জন্ম হলো, তার গর্ভ অপরিণত জন্ম, যেমন 7 মাসে একটা বাচ্চা হয়ে গেল, তখন স্বাভাবিকভাবে আমাদের দিতে হয়, তাকে ইনকিউবেটরে দিতে হয়। ইনকিউবেটরে দেওয়ার পরে তার রেটিনাতে সমস্যা হয়। ওই রেটিনার সমস্যার জন্য এটা খুবই জরুরি যে এভাস্টিন ইঞ্জেকশন দেওয়া। এত ছোট বাচ্চাকে এই ছোটো চিকন নিডল দিয়ে এভাস্টিন ইঞ্জেকশন দিতে হয় এবং লেজার দিতে হয়, না হলে সে অন্ধ হয়ে যাবে। কাজে এই জিনিসটা, একটা ছোট বাচ্চা যখন জন্ম হয়, বাচ্চার গার্জিয়ানের উচিত যে ছোট বাচ্চাকে চিকিৎসা নেওয়া।
অনেক ধন্যবাদ স্যার আপনাকে। প্রি ম্যাচিউর বেবি যদি হয়। প্রিমেচুর বেবি যদি হয়, আচ্ছা। প্রিমেচুর বেবিদের তো স্যার আরও কিছু কিছু চোখের সমস্যা বোধহয় হয়, চোখের ছানি বা এটা ছাড়াও। এক্ষেত্রে কি স্যার আপনাদের অ্যারিস্টো আই হসপিটালে কি বিশেষ কোনো আমাদের চিকিৎসা ব্যবস্থা অ্যারিস্টো আই আছে? হসপিটালে সব চিকিৎসার ব্যবস্থা আছে। এটা আন্তর্জাতিক মানের হসপিটাল বলতে পারেন। আচ্ছা। এখানে সব ধরনের চিকিৎসা হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। এখন বাচ্চাদের তো খাদ্যাভ্যাস নিয়ে বা বাচ্চাদের খাবার দাবার নিয়ে কিন্তু আমাদের অভিভাবকরা খুবই চিন্তিত থাকে। কি ধরনের খাবার খেলে বাচ্চাদের চোখ ভালো থাকবে, চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে? ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। জি। যেমন বাংলাদেশে যেগুলো আছে লাল শাক, কচু শাক, মিষ্টি কুমড়া, পুঁই শাক, পালং শাক বেশি করে খেতে হবে। তারপর আপনার ছোট মাছের মাথা, মলা মাছ, ঢেলা মাছের মাথা বেশি করে খেতে হবে, তাহলে চোখটা ভালো থাকবে। এই ভিটামিন এ সমৃদ্ধ খাবারের উপর জোর দিতে হবে আমাদের বেশি। অনেক ধন্যবাদ স্যার। আর একটু বড়দের ক্ষেত্রে প্রশ্নটা আর কি, যদিও মানে আজকে আমরা শিশু নিয়ে কথা বলছিলাম, কিন্তু এটা খুবই এখন গুরুত্বপূর্ণ বা জরুরি একটা বিষয়। সেটা হচ্ছে যে বিসিএস পরীক্ষার সময় দেখি যে আমাদের চোখের এক ধরনের পরীক্ষা করতে হয়। তো এখানে আসলে কি কি ধরনের পরীক্ষা করতে হয় এবং চোখে কি কি ত্রুটি থাকলে এই পরীক্ষায় তার আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে? এখানে 5টা পরীক্ষা অবশ্যই করতে হবে। জি প্রথমত ডিস্টেন্ট ভিশন, জি। দূরের দৃষ্টি পরীক্ষা করতে হবে। স্নেলিন চার্ট দিয়ে দেখতে হবে যে তার দৃষ্টিশক্তি 6/6 আছে কিনা। আচ্ছা, যদি চশমা দিয়ে কারেকশন থাকে? চশমা দিয়ে কারেকশন থাকলে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা সে তার নেই। কাজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার আর্মিতে যদি যায় তাহলে চশমা দিয়ে কারেকশনে কাজ হবে না, কাজ হয় না, মানে তার চশমা থাকা তার চলবে না। চশমা দিয়ে চলবে না। তখন আমাদের একটা নতুন আমাদের এখানে আছে ল্যাসিক সার্জারি করি আমরা। হ্যাঁ। ল্যাসিক সার্জারি করলে তখন তার চশমা লাগবে না, সে এমডি ভালো দেখবে। মানে তখন সে আর্মিতেও কাজ করতে হ্যাঁ, পারবে। আর্মিতেও কাজ করতে পারবে। এবং অনেক ম্যাক্সিমাম ছেলে 18 বছর যারা পার হয়েছে তারা আসে যখন -5 থাকে, -6 থাকে, -10 থাকে, তারা আবার আর্মিতে যাওয়ার জন্য খুব আগ্রহী বা আর্মি, নেভি, এয়ারফোর্সে যাওয়ার জন্য আগ্রহী, তখন আমরা ল্যাসিক সার্জারি করে দিই। এখন ল্যাসিকের চেয়েও আরও ডেভেলপ যে একটা সার্জারি, হ্যাঁ, আইসিএল এই সার্জারি, আইসিএল সার্জারিও আমাদের অ্যারিস্টো আই হসপিটালে আছে। আচ্ছা, আইসিএল সার্জারিটা কি জিনিস স্যার? এটা? আইসিএল সার্জারি হলো যে লেন্সটা আছে সেই লেন্সের মাঝে আরেকটা পাতলা লেন্স চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়া। পাতলা লেন্স চোখের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাপঝোঁক করেই ঢুকাবে বায়োমেট্রি করে, তখন তার আর এই চশমা লাগবে না, সে এমনি ভালো দেখবে। আচ্ছা, ড্রাইভিংয়ের সময়ও কিন্তু স্যার, ড্রাইভিং লাইসেন্সের সময়ও কিন্তু চোখের এক ধরনের পরীক্ষা করা হয়। এটা এই কি- এই 5টা টেস্ট করতে হবে: হ্যাঁ। ডিস্টেন্ট ভিশন, নিয়ার ভিশন, কালার ভিশন, অকুলার মোটিলিটি এবং ফান্ডাস। আচ্ছা হ্যাঁ, এই ডিস্টেন্ট ভিশনটা আমরা স্নেন চার্ট দিয়ে করি। নিয়ার ভিশন আবার কাছের জন্য নিয়ার ভিশনের চার্ট আছে একটা, এইটা দিয়ে আমরা করি। কালার ভিশনটা করি ইশিহারা চার্ট দিয়ে, যে তার লাল চিনতে পারে কি না। আমাদের 7টা বেসিক 3টা কালার, লাল, সবুজ, নীল, এটা ভালো করে চিনতে পারে কি না। চিনতে পারি না। স্যার, বাচ্চাদের যদি কালার ব্লাইন্ডনেস থাকে সেটার কি কোনো সমাধান আছে কিনা? না, এটার কোনো সমাধান নেই, আচ্ছা, কালার এটা ব্লাইন্ডনেস জন্মগত। জন্মগত। জন্মগত আচ্ছা, মানে সেক্ষেত্রে কোনো সমাধান করা যাবে না। সমাধান নেই। জন্মগত যেহেতু এটার কোনো সমাধান নাই, তবে তাকে বলতে হবে যে সে এই ড্রাইভিং করতে পারবে না, কারণ লাল রংটাকে সে চিনতে পারবে না। চিনতে পারবে না, তারপর সে আর্মিতে যেতে পারবে না, নেভি, এয়ারফোর্সে যেতে পারবে না। মানে বলা যায় এগুলোকে বিশেষ সতর্কতা হিসেবে গ্রহণ সতর্কতা করতে হিসেবে হবে। গ্রহণ করতে হবে। স্যার, শিশুদের চোখে ক্যান্সার হয়, তো শিশুদের চোখে সাধারণত কি কি ক্যান্সার হয়? শিশুদের চোখে যে ক্যান্সারটা, রেটিনোব্লাস্টোমাটাই সবচেয়ে বেশি হয়। রেটিনোব্লাস্টোমা চোখ প্রথমে মনে হয় চোখটা সাদা, চোখে কনজেনিটাল ক্যাটারাক্ট হয়েছে, তখন আমরা স্ক্যান করি, তারপর সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান করে ধরা পড়ে যে ক্যান্সার হয়েছে। ক্যান্সার যদি হয় তখন আমরা চোখটাকে তুলে ফেলি, ইনিউক্লিয়েশন বলি। আচ্ছা। ইনিউক্লিয়েশন করে তারপর এখানে একটা আর্টিফিশিয়াল চোখ বসিয়ে দিই। আচ্ছা, আর লিম্ফোমা, এটা কি স্যার শিশুদের হতে পারে চোখে? লিম্ফোমা কম হয়, খুব একটা বেশি হয় না, তুলনামূলক কম। কম। আচ্ছা, শিশুদের মানে চোখ ভালো রাখবার জন্য তাদের ঘুম কীরকম হওয়া উচিত? ঘুম তো কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা হতে হবে। আচ্ছা, এটা প্রত্যেকটা মানুষেরই কমপক্ষে 5 ঘন্টা ঘুম হতে হবে। হ্যাঁ, এই শিশুদের ক্ষেত্রেও তাই? শিশুদের ক্ষেত্রেও তাই, তবে শিশুদের আর একটু বেশি, 6 থেকে 7 ঘন্টা ঘুম 6 থেকে 7 ঘন্টা। এমনিতে বাচ্চাদের তো একটু ঘুমের পরিমাণটা একটু বেশি থাকে। বেশি করতে হবে। হ্যাঁ, আর অনেক সময় মায়েরা দেখা যায় যে বাচ্চাদেরকে দুপুরবেলা ঘুম পাড়ানোর জন্য খুব চেষ্টা করে। হ্যাঁ, এটার কি কোনো বিশেষ কোনো বেনিফিট আছে কিনা? না, এই দুপুরবেলা ঘুম পাড়ানো, খাওয়ার পর কিছুটা এই ন্যাপ নেওয়া উচিত। এখন বর্তমানে যে
এই রিসার্চে বের হয়েছে খাওয়ার পর অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা এই রেস্ট নেওয়া উচিত। হ্যাঁ, এটা সায়েন্টিফিক্যালি এখন প্রুফ এটা যে আচ্ছা আচ্ছা, একটুখানি রেস্ট নেওয়া, কিন্তু rest সেটা নিয়ে যে পরে কাজ ওখানে খুব করা ঘুম উচিত। হইতে হবে বা না, এমন কোনো কথা নেই, এরকম কোনো কোনো কথা নেই, আচ্ছা। কথা নেই। আর এই যে চোখের ছানির কথা বাচ্চাদের যেটা বলছিলাম যে জন্মগত চোখের ছানি, এই জন্মগত চোখের ছানি কি স্যার, মনে করেন একটা বাচ্চা জন্মগতভাবে সে সুস্থই ছিল কিন্তু পরবর্তীতে তার চোখের ছানি হতে পারে কিনা 5 বছর হতে বা পারে, 6 হতে বছর? পারে, হতে পারে। এটাকে আমরা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট বলি। এটার কারণ কি কি স্যার? এটার কারণ এই রুবেলা ভাইরাস, এক ধরনের ভাইরাস আছে। আচ্ছা। রুবেলা ভাইরাস যদি কারো থাকে তাহলে ওই হয়, ওই জন্মগত চোখের ছানি হয়। অনেক সময় বার্থ ট্রমা যদি হয়, ট্রমেটিক ক্যাটারাক্ট হয়। হ্যাঁ, বার্থ ট্রমার জন্য অনেক সময় আস্তে আস্তে এই ক্যাটারাক্ট ডেভেলপ করে। এই ক্যাটারাক্ট যদি হয়, আমাদের কথা হলো ইরিগেশন অ্যাসপিরেশন করতে হবে এবং উইথ পিসিআর সঠিক চিকিৎসাটি নিতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের নির্ধারিত সময় আসলে শেষ, আমাদেরকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা আমাদের পরিবারের অত্যন্ত প্রিয় সদস্য, শিশুরা আমাদের চোখের মণি। কিন্তু শিশুদের এই যে আমাদের চোখের মণি শিশুরা, তাদেরও কিন্তু চোখে এবং চোখের মণিতে নানান রকমের অসুখ বিসুখ হতে পারে। সেটি জন্মগতভাবেও হতে পারে কিংবা জন্মের পরেও নানান কারণে হতে পারে। আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদের সন্তানেরা যেন সঠিক দৃষ্টি নিয়ে, সুদৃষ্টি নিয়ে, আমাদের সুদৃষ্টি নিয়ে তারা যেন পৃথিবীর পথে হাঁটতে পারে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে এবং সেই সাপোর্টটুকু তাদেরকে আমাদের দিতে হবে। আজ এই পর্যন্তই। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এই জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সুদৃষ্টি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকুন। খোদা হাফেজ।